প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশ সরকারকে সাহায্য করা হয়েছে। ব্রিটিশ সরকার না বলে ভারতীয় নেতাদের সঙ্গে কথা না বলে ভারতবর্ষকে জড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের অর্থ, ভারতবর্ষের জনগণ সেটাকেও ব্যবহার করলো। আন্দোলন যখন একের পর এক তীব্রতর হচ্ছে, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এর মাঝখানে আমরা দেখলাম অসহযোগ সময়কালে পর 1930 সালে আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ সরকার এই আন্দোলনের তীব্রতা দেখে প্রতিশ্রুতি দিচ্ছে গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার। ভারতবর্ষের মানুষ সমস্ত দিনই তাদের ত্যাগ স্বীকার করে এসেছে। সে ব্রিটিশ হতে পারে, সে বিদেশি কোনো শাসক হতে পারে, শত্রু হতে পারে, ত্যাগ স্বীকার করে এসেছে। এটাই ভারতবর্ষের চিরায়িত ঐতিহ্য। ভারতবর্ষ সহনশীল একটি দেশ। ব্রিটিশ সরকার ঠিক সেই জায়গাটায় আঘাত করেছিল। অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রকম প্রতিশ্রুতি দিয়েছে একের পর এক। কখনো বলেছে স্বায়ত্ত শাসন দেবো, কখনো বলেছে প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দাও, আমরা তোমাদের দাবি দেওয়াগুলো পূরণ করব। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দাও, আমি তোমাদের দাবি দেওয়া পূরণ করব। তৃতীয় গোলটেবিল বৈঠক, সমস্ত গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার পরেও শূন্য হাতে ফিরে এসেছেন জাতির পিতা, জাতির জনক মহাত্মা গান্ধী এবং কংগ্রেস। সাধারণ মানুষের কোন সমস্যার সমাধান ব্রিটিশ সরকার করেনি। রাজনৈতিক নেতাদের কথা ব্রিটিশ সরকার কখনো গুরুত্ব দেয়নি। কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে লর্ড ডাফরিন উপহাস করেছিল। কিন্তু আর নয়, সহ্যের একটা সীমা থাকে। মানুষের এই সমস্ত দিনের পর দিন তাদের পরে শাসন, শোষণ, অত্যাচার, মানুষকে ব্রিটিশ সরকার বিরোধী মানসিকতা তৈরি করতে আর সময় তাদের কাছে আর রইল না। তারা এবার ঝাঁপিয়ে পড়ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী উন্মাদনা, ব্রিটিশ বিরোধী ঝড়, ব্রিটিশ বিরোধী মানসিকতা, ব্রিটিশ বিরোধী প্রতিক্রিয়া, ব্রিটিশ বিরোধী লড়াই সংগ্রাম, তুমি যে শব্দই ব্যবহার করো না কেন, আমরা দেখে আসলাম যে এবার হয় লড়বো, নয় মৃত্যুবরণ করব, হয় জয় করব, নাহলে মৃত্যুবরণ করব। ডু আর ডাই। আমার কথা নয়, গান্ধীজির কথা। 42-এর আন্দোলন একটাই স্লোগান সারা দেশব্যাপী টলিয়ে দিয়েছিল। কেন? কারণ ব্রিটিশ সরকারের এতদিনের প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে আর সন্তুষ্ট করে রাখতে পারেনি। তাই এই মাউন্টব্যাটেন পরিকল্পনা, আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা লিখেছি জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ 4.4 এর এই ইউনিটের সব থেকে গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন আছে, আজকের আমাদের আলোচনা লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আলোচনাটাও মন দিয়ে শেষ পর্যন্ত কিন্তু শুনতে হবে। আমি পয়েন্ট লিখেছি। আমি লিখেছি 4 নম্বরের জন্য প্রথম ভূমিকা, পরিকল্পনার পটভূমি, মাউন্টব্যাটেন পরিকল্পনা কে কি। মাউন্টব্যাটেন পরিকল্পনা 6টা ছিল, আমরা 6টা পরিকল্পনা এখানে বলবো, তারপরে প্রতিক্রিয়া লিখবো, লেখার পরে আমাদের কিন্তু উত্তরটা কমপ্লিট হবে। সুতরাং এটাকে একদম হেলাফেলা না করে আমরা আলোচনার মধ্যখানে চলে যাই এবং দেখি মাউন্টব্যাটেন পরিকল্পনাটা কতটা আমাদেরকে লিখতে সাহায্য করে এবং আমরা কতটা বুঝতে পারছি। তাহলে প্রথমে একটা ভূমিকা লিখবো। সেই ভূমিকা লিখবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর 1945 সাল শেষ হবে, কিন্তু আন্দোলনটা শুরু হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে 1939 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে 1945 এবং 6 আগস্ট এবং 9 আগস্ট আমরা দেখেছি হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে, এই দুটি শহরের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে। ঠিক এর মাঝখানে 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন আমরা দেখতে পাবো। তার ভূমিকাতে আমরা কি লিখবো? ভূমিকাতে লিখবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের তীব্রতার পাশাপাশি ভারতীয় রাজনীতিতে এক অচল অবস্থা সৃষ্টি হয়। কি মুসলিম লীগ, কি কংগ্রেস, কি হচ্ছে কমিউনিস্ট পার্টি, কি হিন্দু মহাসভা, সমস্ত পার্টির মধ্যে একটা অচল অবস্থা সৃষ্টি করেছিল। ঠিক এই অবস্থায় এই সমস্যার সমাধান করবার জন্য 1943 থেকে 1945 সালে লর্ড ওয়েল একটা পরিকল্পনা করবেন, কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ হবে।
ঠিক সেই পরপরই আমরা 1947 সালে দেখব যে ভারতের বড় লর্ড মাউন্টব্যাটেন তিনি একটা পরিকল্পনা করবেন 13ই জুন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা দেখব ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ মোটামুটি একটা সমঝোতার জায়গায় এসে এই পরিকল্পনাটা অনেকটাই মেনে নিল। এটা ভূমিকার মধ্যে লিখবো। তাহলে আবারও বলছি, ভূমিকাতে কি লিখবো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক ভারতীয় রাজনীতিতে এক অচল অবস্থার সৃষ্টি হয়, উত্তেজনা এই সময় বাড়ে এবং ভারতীয় রাজনৈতিক দলগুলি এই উত্তেজনা প্রশমন করতে পারেনি, বরঞ্চ জনগণের দাবিকে অগ্রাধিকার দিতে চাইল। ঠিক এই সময় ভারতবর্ষে হিন্দু এবং মুসলিমদের পৃথক জাতি রাষ্ট্রতত্ত্ব নিয়ে আমরা দেখব লর্ড মাউন্টব্যাটেন তিনি একটা 13 জুন মাসের 13 তারিখ 1947 সালে একটা পরিকল্পনা পেশ করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী তার নাম অনুযায়ী নাম হবে মাউন্টব্যাটেন পরিকল্পনা, এবং এই মাউন্টব্যাটেন পরিকল্পনার পটভূমি এবার আমরা জানার চেষ্টা করব। আমরা এখানে দুটো কারণ আমরা দেখব যে পরিকল্পনার পটভূমিতে ভারতের দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য 1947 সালে মার্চ মাসে ভাইসরয়ের দায়িত্বভার গ্রহণ করবেন লর্ড মাউন্টব্যাটেন, এবং এই ভাইসরয়ের নেতৃত্বে একটা পরিকল্পনা তৈরি হবে এবং সেখানে 6টা পয়েন্ট থাকবে। তো কেন এই পটভূমিটা তৈরি হয়েছিল? দেখো, আমরা 1 নম্বরে যেটা লিখেছি যে মন্ত্রী মিশনে এসেছিল ভারতবর্ষে স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, এবং এই 3 জন মন্ত্রী মিশন এসে তারা প্রস্তাব পেশ করেছিল, কিন্তু কোনো ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেনি। অবশেষে তারা এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা এদেশ থেকে চলে যায়, এবং এই কংগ্রেস এবং মুসলিম লীগ যৌথভাবে একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছিল ঠিক এই সময়কালে, এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিল জওহরলাল নেহরু। কিন্তু কিছুদিন চলার পর এই দুটি দলের মধ্যে আবারও বিতর্ক, আবারও তাদের মনোমালিন্য, আবারও তাদের বিভিন্ন শর্তের উপরে নিজেদের মধ্যে দোদুল্যমান প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার খুব বেশি দিন স্থায়ী হলো না এবং সেটা বন্ধই হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে যেটা আমরা লিখব যে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষত পাকিস্তান দাবির ভিত্তিতে নতুন বাংলা, বিহার, পাঞ্জাব হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে দেশব্যাপী একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলো, এবং এই দাঙ্গাটা এতটা জটিল হলো, এতটাই কুটিল হলো, এবং এই দাঙ্গাটা এতটা তীব্রতর হলো, ভয়াবহ হলো যে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ কোনো নেতাই এই দাঙ্গাটাকে তারা মোকাবেলা করতে পারছে না। এটি ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনার সুবর্ণ সুযোগ। এই সময়কালের মধ্যেই মাউন্টব্যাটেন তিনি পরিকল্পনা পেশ করলেন। একদিকে দেশব্যাপী দাঙ্গা, কি পূর্ব পাকিস্তান, কি পশ্চিম পাকিস্তান, কি হিন্দুস্তান, 3টে স্থানেই দাঙ্গা। এদিকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে, ওদিকে পশ্চিম পাঞ্জাব থেকে শুরু করে পশ্চিম পাকিস্তান, এদিকে হিন্দুস্তান, সমস্ত যখন দাঙ্গার উত্তেজনা বা দাঙ্গা চলছে, ঠিক সেই মুহূর্তে একদম মাঝখানে বোমা ফাটালেন যিনি, তার নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, এবং সেই মাউন্টব্যাটেনের পরিকল্পনা 3রা জুন 1947 সালে তিনি ঘোষণা করলেন, এবং এই ঘোষণাটা কংগ্রেস এবং মুসলিম লীগ অনেকটাই মেনে নিল। এবারে আসবো মাউন্টব্যাটেন পরিকল্পনার, এটাতে দুটো পয়েন্ট বললাম, ভূমিকা বললাম, মাউন্টব্যাটেন পরিকল্পনাগুলো এবার এক এক করে বলবো, এক এক করে জেনে নিতে হবে। প্রথম পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল, কি বলা হয়েছিল? নাম্বার 1, ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চল যেগুলো সেগুলোকে পৃথক করা হবে। 1 নম্বর, ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলোকে পৃথক করা হবে। তার মধ্যে কে পড়বে? পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, এছাড়া পাঞ্জাব, এছাড়া পাঞ্জাবের সব অংশ নয়, এছাড়া সিন্ধু, এছাড়া বালুচিস্তান, এছাড়া আফগানিস্তান, এছাড়া ভারতের মোট কথা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সমস্তটাই কি করা হলো? আলাদা করে রাষ্ট্র গঠনের দাবি করা হলো। 1 নম্বর পরিকল্পনা। আবারও বলছি, ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলো নিয়ে, যেমন পাঞ্জাব, বাংলাদেশকে
খণ্ডিত করে একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি করা হয়। 2, দেশীয় রাজ্যগুলি সার্বভৌম ক্ষমতা ভোগ করবে, অর্থাৎ যে রাজ্যগুলো দেশীয় আছে, তোমরা জানো দেশীয় রাজ্যের সংখ্যা তখন অনেক ছিল, তার মধ্যে দেশীয় রাজ্যের মধ্যে পড়ে জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ, তোমরা জানো এই দেশীয় রাজ্যগুলো তারা সার্বভৌম ক্ষমতা ভোগ করবে। প্রয়োজনে যে কোনো ডোমিনিয়ন, অর্থাৎ পূর্ব পাকিস্তান ডোমিনিয়ন অথবা ভারতবর্ষের ডোমিনিয়ন, এই দুটো ডোমিনিয়ন যে কোনো ডোমিনিয়নে তারা যোগ দিতে পারবে, তাদের স্বাধীনতা রইল যে কোনো ডোমিনিয়নে যোগ দেওয়ার। নাম্বার 3, আসাম, শ্রীহট্ট, উত্তর পশ্চিম সীমান্ত, যেটা বললাম সিন্ধু, বালুচিস্তান, এইগুলো কোন ডোমিনিয়নে যোগ দেবে সেখানে গণভোট হবে। যেমন তোমরা ক্লাস 10-এ পড়ে রয়েছো, জুনাগড় গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যোগ দিয়েছিল, ঠিক এখানে আসাম, শ্রীহট্ট এবং উত্তর পশ্চিম সীমান্ত যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানে গণভোট হবে। গণভোট হওয়ার পর সিদ্ধান্ত হবে তারা কোন ডোমিনিয়নে থাকতে চায়, ভারতবর্ষের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে। নাম্বার 4, মুসলিম অধ্যুষিত অঞ্চল, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ববঙ্গ মানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান, এই সমস্তটা নিয়ে তৈরি হবে আলাদা রাষ্ট্র, তার নাম হচ্ছে পাকিস্তান। নাম্বার 5, পাকিস্তান ও ভারতবর্ষ নামক দুটি স্বাধীন ডোমিনিয়ন তৈরি হলো। আবারও বলছি, পাকিস্তান নাম্বার 5-এ পাকিস্তান এবং ভারতবর্ষ নামে দুটো আলাদা আলাদা ডোমিনিয়ন তৈরি হলো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী। নাম্বার 6, প্রতিটি ডোমিনিয়নে বলা হলো গণপরিষদ নিজেদের সংবিধান রচনা করতে পারবে, অর্থাৎ সংবিধান রচনা করার অধিকার তখনই থাকে যখন সেই দেশ স্বাধীন হয় এবং সেই দেশকে বিশ্বের অন্যান্য দেশ তাকে যখন স্বীকৃতি জানায় তখনই সংবিধান রচনা করার অধিকার থাকে। তো এইখানে আমরা দেখলাম যখনই পাকিস্তান এবং ভারতবর্ষ দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়ে গেল তখনই বলা হলো যে এই দুটো রাষ্ট্রের সংবিধান কি হবে সেটা তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে এবং সংবিধান তারা নিজেরাই রচনা করবে। তাহলে কটা বললাম? 6টা পয়েন্ট। এই হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল পয়েন্ট, কিন্তু এই 6টা, এটা লিখতেই হবে এই 6টা পয়েন্ট। এরপরে চলে এসো প্রতিক্রিয়া। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা যেটা করলেন লর্ড মাউন্ট ব্যাটেন, সেই পরিকল্পনাটা সম্পর্কে কে কি প্রতিক্রিয়া দিয়েছে আমরা দেখব। মাউন্ট ব্যাটেন প্রস্তাবে কে প্রতিক্রিয়া হিসাবে দেখেছিলেন, যেমন চন্দ্রশেখর আজাদ কি বলছেন? দেশ ভাগ হলো একটা দৈব দুর্বিপাকের ফল। কে বলছেন? বিখ্যাত নেতা চন্দ্রশেখর আজাদ, তিনি বলছেন দেশ ভাগ হলো এক দৈব দুর্বিপাকের ফল। প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ওদের মতে যে এইটা আমাদের ভারতের রাজনীতির একদম চরমতম পরাজয়ের নমুনা এবং তার ফলেই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আমরা গ্রহণ করে নিচ্ছি। অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ দুটোই ব্যর্থ হয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা যেটা লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষের উপর চাপালেন সেটা কিন্তু এক কথায় পরাজয়, এক কথায় ব্রিটিশের কাছে নতি স্বীকার। কিন্তু তার পরবর্তীতে আবার তারা বলছেন যে এটা নতি স্বীকার করলেও সেই সময়ের যা পরিস্থিতি ছিল দেশ ভাগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, কারণ সময় বলছিল দেশ ভাগ জরুরি। এবং রাজেন্দ্র প্রসাদ বলছেন যে দেশ গৃহযুদ্ধের মধ্যে পড়ে গেছে, তাই গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসতে গেলে দেশ ভাগ অবশ্যম্ভাবী, দেশ ভাগ প্রয়োজন। প্রতিক্রিয়াতে জানাচ্ছে। আবার গান্ধীজির প্রতিক্রিয়া আমি লাস্ট বলবো, যে গান্ধীজি বলেছিলেন যে যদি দেশ ভাগ করতে হয় তাহলে আমার মৃতদেহের ওপর দিয়ে গিয়ে দেশ ভাগ করতে হবে, আমি কোনো মতে দেশ ভাগ মেনে নেব না। কিন্তু সেই গান্ধীজি যখন নোয়াখালী থেকে শুরু করে, ভারতবর্ষ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে এই বিভৎস দাঙ্গা চলছে 1946-47 জুড়ে, এই সমস্ত দিন জুড়ে যখন দাঙ্গা চলছে, দীর্ঘদিন ধরে যখন দাঙ্গা চলছে, সেই গান্ধীজিও কিন্তু এই দাঙ্গাটাকে তিনি আটকাতে পারছেন না এবং পক্ষান্তরে তিনি মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। গান্ধীজি তার জায়গা থেকে সরে এসেছিলেন কারণ সময় বা পরিস্থিতি তাকে বাধ্য করেছিল মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করতে। ভাবলে অবাক লাগে যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গান্ধীজি কোনো মতে মেনে নিলেন না, সেই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গান্ধীজি
মেনে নিতে হলো, কারণ পরিস্থিতি সেই কথা বলছে। আমরা কবি জীবনানন্দ দাশের কবিতা যদি পড়ি, কবিতাটার নামই 1946-47, দেখবে সেখানে যে দাঙ্গার যে ছবি দিয়েছে, চোখ দিয়ে জল চলে আসবে, যে জল কোনো কিছুর বাদ মানে না। হিন্দু মুসলমানের মধ্যে যে পরিমাণে সেই সময় মানুষ মৃত হচ্ছে, সে সময় একজন আরেকজনের বুকে ছুরি বসিয়েছে, সেটা বিভৎস রূপ আমরা দেখতে পাই। 1946-47 জীবনানন্দ দাশের কবিতা আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু এটা আমাদের পাঠ্য বই ছিল, আজ আর নেই। তোমরা পারলে একটু পড়ে নিও। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মাউন্টব্যাটেন পরিকল্পনা, অবশ্যই পড়বে 4.4 এই ইউনিটে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের উচিত এই প্রশ্নটা রেডি করা। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।